প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভি 24 এর নিয়মিত আয়োজন টিভি নিউজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা স্ট্রোক নিয়ে কথা বলতে চাই এবং একই সাথে স্ট্রোকের সাথে হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক আছে কিনা, অথবা হার্ট অ্যাটাকের সাথে স্ট্রোকের সম্পর্ক আছে কিনা, তাদের মধ্যে পারস্পরিক বিষয়টা একটু আলোচনা করতে চাই। একই সাথে স্ট্রোকের কারণ, চিকিৎসা ইত্যাদি নিয়ে আমরা কথা বলবো এবং পাশাপাশি যদি হার্ট অ্যাটাকের প্রসঙ্গ আসে তার সাথে সেগুলো তো আলোচনায় থাকছেই। দর্শক, আজকে আমাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন আপনাদের অতি পরিচিত ডাক্তার সিএম হাসান। ডাক্তার সিএম হাসান ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট এবং উনি অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর মাউন্ট সানাই হাসপাতাল। আসুন পরিচিত হই ডাক্তার সিএম হাসানের সাথে। ডাক্তার সিএম হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে স্বাগত জানাবার জন্য। তো আমরা স্ট্রোক নিয়ে অনেকদিন কথা বলি না, আমরা হার্টের মধ্যেই ছিলাম। তো আজকে একটু জানতে চাই, কারণ স্ট্রোক নিয়ে নানা রকম বিষয় আছে। অনেকে স্ট্রোক মনে করেন যে হার্ট অ্যাটাককে স্ট্রোক মনে করেন, অনেকে আবার হার্টের সমস্যাকে স্ট্রোক মনে করেন। মানে এটা নিয়ে একটা মানুষের মধ্যে অনেক রকম ভুল ধারণা আছে। তো স্ট্রোক বলতে আমরা কি বুঝবো, এটা কোন জায়গার সমস্যা এবং এখানে ঘটনাটা কি হয়, খুব সাধারণভাবে যদি বলেন, তারপর আমরা ধীরে ধীরে কারণ বা অন্যান্য বিষয়গুলো শুনবো আপনার কাছ থেকে। আমরা একটা কমন মিস্টেকের মধ্যে থাকি। আমরা যখন হৃদরোগীদের চিকিৎসা করি তখন যদিও তার রোগীর হয়তো হার্ট অ্যাটাক হয়েছে 2-3 বার, কিন্তু মানুষ সেটাকে স্ট্রোক নামে চালাচ্ছে যে আমার 2-3 বার স্ট্রোক হয়েছে, অথচ শারীরিক কোনো লিমিটেশন নাই, নর্মালি হেঁটে বেড়াচ্ছে। সো এই জিনিসটা পুরা পরিবারের সদস্যরা সবাই জানে যে ওনার স্ট্রোক হয়েছে, কিন্তু আসলে হার্ট অ্যাটাক হয়েছে এবং পরবর্তীতে ওনার হার্টে হয়তো রিং লাগানো হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে। তো এটাকে আমরা হৃদরোগের আক্রমণ হিসেবে জানাতে চাই এবং আমরা মনে করি যে সাধারণ মানুষের এই ছোট একটু তফাৎ মনে রাখা উচিত, খুব ব্যাপকভাবে মনে রাখা উচিত। কারণ স্ট্রোক শব্দটা যদি ভুলবশত ব্যবহার করে, বিশেষ করে বিদেশে আমাদের বিদেশি ডাক্তাররা স্ট্রোক শব্দটাকে অনেক সময় শাব্দিক অর্থে মগজের একটা সমস্যা হিসাবে নিতে পারে। তো সেটা হলো প্রথম জিনিস। আর স্ট্রোকের যেটা ঘটনাটা কি ঘটছে সেটা হলো যে ঠিক হৃদরোগের আক্রমণে যেভাবে হৃদরোগের একটা আর্টারি বা একটা রক্তনালী বন্ধ হয়ে যায়, একই প্রক্রিয়াটা মগজের ভিতরে যখন কাজ করে তখন এটা মগজের মধ্যে স্ট্রোকটা ঘটিয়ে থাকে। এবং আমাদের মগজের মধ্যে বিভিন্ন জায়গা আছে, প্রধানত দুইটা অংশ আছে মগজের, একটা ডান দিকের মগজ, একটা বাম দিকের মগজ। এবং আমরা জন্মগত ভাবে অধিকাংশ মানুষই যারা ডান হাতে কাজ করি তারা বাম দিকের মগজের মাধ্যমেই চলে। এবং এই মগজের বিভিন্ন আঞ্চলিক এরিয়া রয়েছে, আঞ্চলিক জায়গার মাধ্যমে কখন ওই শরীরের মুভমেন্ট কন্ট্রোল করা হয়, যেটাকে মোটর এরিয়া বলা হয়। এবং সেন্সরি এরিয়া আছে যেখানে আপনার অনুভূতিগুলি আপনি রেগুলেটেড হয় মগজের। এবং এরপরেও শ্রবণ এরিয়া, দর্শন এরিয়া এবং কথা বলার শক্তি, এগুলি বিভিন্ন মগজের ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে আমাদের সৃষ্টিকর্তার করুণায়। তো আমাদের সেই কোনো এক জায়গায় যেখানে হয়তো হাত পা মুভমেন্ট করার যে জায়গা, সেখানে একটা আর্টারি আছে, মিডল সেরিব্রাল আর্টারি, মনে রাখার প্রয়োজন নাই, কিন্তু সেখানে অধিকাংশ ক্ষেত্রে স্ট্রোক হয়ে থাকে। যার ফলে মানুষ ডান দিকটা উইক হয়ে থাকে, কথাটা জড়িয়ে যায় এবং এরপরে ডান পাটা অনেক সময় দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে চিকিৎসার উপর নির্ভর করছে এটা থেকে আপনার রিকভারি কতটুকু হবে। এবং এটা যখন দ্রুত গতিতে চিকিৎসা হয়, ইদানিং বিজ্ঞানের মাধ্যমে সম্পূর্ণরূপে পুরোপুরি আরোগ্য লাভ সম্ভব। তবে জি। সেই ক্ষেত্রে আপনার পদক্ষেপটা খুব দ্রুত গতিতে নিতে হবে। আম এই সেটাই পদক্ষেপটা হলো হাসপাতালের ভিতরে সেই চিকিৎসাটা চলবে। চলবে। অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। তো আপনি বলছেন যে স্ট্রোকের যে সমস্যা সেটা আসলে মস্তিষ্কের একটি সমস্যা বা মগজের সমস্যা এবং সেখানকার রক্তনালী সাধারণত এর সাথে জড়িত এবং সে সমস্যাটা সেই রক্তনালী থেকেই হয় এবং তা থেকে যে মস্তিষ্ক সেটা তাতে এফেক্টেড হয় বা সে তার প্রভাবটা মস্তিষ্কের কার্যকারিতার উপর পড়ে। তো যে কারণে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয় বা উপসর্গ হয়, সেগুলো আমরা শুনবো। তো এখন যদি কারণের দিকে যাই, আম এর সাথে মানে হার্টের কোনো সমস্যা জড়িত আছে কিনা, এটা যদি রিলেট করে আপনি বলেন যে মস্তিষ্কের যে সমস্যাগুলো আছে তার সাথে একই রকম সমস্যা যেগুলোর কারণে হার্ট অ্যাটাকও হতে পারে, সেটাও যদি বলেন তাহলে আমার মনে হয় যে দর্শকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আরো সহায়ক হবে। কারণ
দুটোই তো খুবই ভয়ানক সমস্যা, তাই না? তো আমরা যদি কারণগুলো একটু শুনি। জি। যে সমস্ত কারণ, আমার কারণগুলিকে একটু ভাগ করে নেওয়া উচিত। যেমন যেটা মানুষের হাতেই রয়েছে সেই কারণগুলিকে কন্ট্রোল করা। সেটা হুম, হুম। সবচেয়ে সহজ কাজ, যেটা যেমন ধূমপান বন্ধ করে দেওয়া, এবং এতে আপনার বহুগুণে আপনার স্ট্রোকের সম্ভাবনা কমে যাবে। যদিও অতীতে হয়তো বহু বছর সিগারেট খাওয়া হয়েছে, কিন্তু সেটা চালিয়ে যাওয়াটা আপনার স্ট্রোকের সম্ভাবনা ৪-৫ গুণের বেশি আহ কমায় দিবে যদি এটা বন্ধ করা সম্ভব হয়। এবং ইদানিং কিন্তু সিগারেট বন্ধ করার জন্য যে ওষুধ ব্যবহার হচ্ছে বেশ অনেকটা সাকসেসফুল। চ্যান্টিক্স নামে একটা ওষুধ রয়েছে, সেটা আপনার খেলে মানুষ, আমি প্রায় শুনি যে আমার রোগীরা বলছে বহু বছরের সিগারেট আমি ছেড়ে দিলাম। তো এটা একটা সবচেয়ে সহজ, যেটা আপনার হাতে রয়েছে, ঘরে বসে হুম, এই হুম। কাজটা করা যায়। আচ্ছা, এরপরে আর বাকিগুলি যেমন ব্লাড উচ্চ রক্তচাপ, যেটা আপনার উপযুক্ত পরিমাণে ওষুধ খাওয়ার মাধ্যমে আপনার উচ্চ রক্তচাপ কমিয়ে একটা টার্গেটে আসতে হবে, যেটা হলো ১২০/৮০। ইদানিং ১২০/৮০ কে আবারও গুরুত্ব আরোপ করা হচ্ছে। গত ৫০ বছর ধরেই গুরুত্ব আরোপ চলছে। কিন্তু ইদানিং কালে বিশেষভাবে বলা হচ্ছে যে ব্লাড প্রেশার ১২০/৮০ র মধ্যে আনলে আপনার স্ট্রোকের সম্ভাবনা বহুগুণ কমে যাবে। এর উপর অনেক গবেষণামূলক প্রবন্ধ রয়েছে। তো হুম, ব্লাড হুম। প্রেশার কমাবার ব্যাপারে আমাদের সাধারণত আমি আমার দেশি লোকের কথা বলছি, যে অনেকে বেশি ওষুধ খাওয়ার ব্যাপারে অনেক প্রতিবাদ করেন যে কেন ৪ রকমের ওষুধ খেতে হবে, অথবা ৫-৬ রকমের ওষুধ খাওয়া লাগছে কেন ব্লাড প্রেশারের জন্য। এইজন্য অনেক সময় আমরা চিকিৎসকরাই চাপে পড়ে অনেক সময় কমিয়ে দেয়। আ বিভিন্ন যারা হৃদরোগের সাথে জড়িত না, অনেক সময় তাদের কাছ থেকেও সেটা হয়ে থাকে, বা রোগীর পরিবারের সদস্য যারা মেডিকেল জ্ঞানে সমৃদ্ধ, তারা অনেক সময় ওষুধ কমিয়ে দেন। এটা বেশ একটা অনেক বড় একটি সমস্যা, যদিও বাইরে থেকে অতটা বোঝা যায় না। তো ওষুধ খাওয়ার ব্যাপারে আপনার ওষুধ খেয়ে টার্গেট ১২০/৮০ অর্জন করার মাধ্যমেই আপনি একটা সহজভাবে প্রতিরোধ করতে পারছেন। এরপরে ইদানিং নতুন টেকনোলজি বের হয়েছে, যাদের ৪টা-৫টা করে ওষুধ খাওয়া লাগছে, তাদের আবার রেনাল ডিনার্ভেশন, বা কিডনিতে যে সমস্ত নার্ভ গুলি রয়েছে সেই নার্ভ গুলিকে ডেস্ট্রয় করার মাধ্যমে, এটা খুব সহজ প্রসিডিওর, রেনাল ডিনার্ভেশন প্রসিডিওর, সেটা আপনার ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে, বা একটু বেশি সময় লাগে, যেটা কার্ডিয়াক ক্যাথ ল্যাবের মধ্যে করা হয়, এবং পরবর্তীতে একদিন ওষুধ অ্যাডজাস্ট করার জন্য হাসপাতাল রাখা হয়। তখন যারা ৫টা ট্যাবলেট খেত একসময় ৫ ধরনের, তারা হয়তো এক ধরনের ওষুধ খেয়ে হাসপাতাল থেকে বের হতে পারে। এটা একটা অনেক বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট হয়েছে, যেটা হুম, খুব হুম। সহজে নিউ ইয়র্কের ইন্স্যুরেন্স কভার করে। তো সেই প্রসিডিওর, রেনাল ডিনার্ভেশন প্রসিডিওর, সেটার মাধ্যমে ব্লাড প্রেশার চেক করা যায়, কন্ট্রোল করা যায়। যারা অনেকগুলি বেশি ওষুধ খেয়ে থাকেন তাদের জন্য। হুম, হুম, হুম। এর পরবর্তীতে হলো যে আমার ডায়াবেটিস, যেটা সবচেয়ে কমন আমাদের মধ্যে। ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস আমার শতকরা ৯০ ভাগ রোগীর ভিতরে আমরা পাই ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস। ডায়াবেটিস এর কাছাকাছি চলে যাওয়া, যেখানে হিমোগ্লোবিন A1C আপনার হুম, আহ হুম। ৫.৬ থেকে ৬.৫ এর মধ্যখানে প্রি ডায়াবেটিস। একই পরিমাণে কিন্তু অনেকে বলে থাকেন যে স্ট্যাটিস্টিক্যালি তাদের যেহেতু অন্যান্য ঝুঁকিগুলি রয়ে থাকে, এই জন্য ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস দুজনেরই কিন্তু অলমোস্ট সমপরিমাণে স্ট্রোক এবং হৃদরোগের আক্রমণের সম্ভাবনা হচ্ছে। তো এটার ব্যাপারেও ইদানিং সুখবর রয়েছে, অনেক ধরনের ওষুধ রয়েছে, ওজেমপিক এবং সিমিলার ওষুধ রয়েছে, এবং এই লাইনে হুম, হুম। গবেষণার মাধ্যমে আরো উন্নত মানের মঞ্জারো এবং ওষুধ রয়েছে। আর যারা আঙ্গুল ফুটিয়ে আহ ডায়াবেটিস চেক করার ব্যাপারে অনেক ধরনের প্রতিবাদ করেন এবং কষ্ট পান, হুম, হুম। সুন্দর একটি মেশিন বেরিয়েছে, যেটা FDA অ্যাপ্রুভড এবং কেনা সম্ভব। আপনার ডাক্তারের প্রেসক্রিপশনও লাগবে না। স্টেলো নামে ডেক্সকম থেকে বের হয়েছে, যেটা ঠিক ওই আপনার হাতের বাহুর পিছনে যেভাবে আগে লাগানো হয় ডেক্সকম বা ফ্রি স্টাইল লিভার, ওইটার মতোই। এটা সুইবিহীন অবস্থায় আপনি স্টিকারের মতো গায়ের মধ্যে লাগিলেন, এবং এটা ১৪ দিন পর্যন্ত চলবে। হুম, এবং হুম, হুম। মাসিক খরচ এটার $৯৯। আমরা অনেক টাকা খরচ করে থাকি। এই ক্ষেত্রে আপনি সেলফোনের মাধ্যমে আপনার সুই না ঢুকিয়ে, এটাই জি। হলো সবচেয়ে বড় সুন্দর জিনিস, যে আঙ্গুল না ফুটিয়ে সুই না ঢুকিয়ে আপনি অ্যাপের মাধ্যমে আপনি এই সম্বন্ধে জানতে পারবেন সুগার লেভেল। তো এটা ওকে। আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। বিভিন্ন হুম, ওষুধের হুম। আধিক্য আছে এবং সমৃদ্ধি আছে এগুলি। আহ, তার পরবর্তীতে ওজন কমানো, এখানেও আপনার স্ট্রোকের এবং হৃদরোগের আক্রমণের অনেক আহ, উপকার আছে। এখানে আপনার একটা টার্গেট রয়েছে, ওজন উচ্চতার যেই রেশিও যেটাকে বলা হয় অনুপাত, সেটা আপনার ২৫ থেকে ৩০-এর মধ্যে থাকলে আপনার
ওবেসিটি না, এটাকে বলা হয় ওভারওয়েট। ওভারওয়েট কমানো প্রয়োজন হয়ে যায়। যেমন ৩০-এর উপরে যদি হয়ে যায় অনুপাতে এটাকে ওবেসিটি বলা হয়। কিন্তু ২৫ থেকে ৩০-এর ভিতরেও কিন্তু যাদের স্ট্রোক হয়েছে তাদেরকে কিন্তু এই এই ওভারওয়েটটাকে কমাবার জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। এবং এক্ষেত্রে আমেরিকাতে যে ব্যারিয়াট্রিক সার্জারির যে সহযোগিতা নেওয়া হয়, যারা কোনোভাবেই ওজন কমাতে পারছেন না এবং তাদের ওজন উচ্চতার অনুপাত বিএমআই ২৯-এ বসে আছে বা ২৯.৫-এ বসে আছে এবং এটা কোনোভাবে কমছে না, তাদেরকেও কিন্তু ব্যারিয়াট্রিক সার্জারি মানে অপারেশনের মাধ্যমে, এটা খুব সংক্ষিপ্ততম অপারেশন এবং এটা হাসপাতালে একদিনই রাখে তারা এবং পরবর্তীতে মানুষ বেশ ব্যাপক হারে ওজন কমিয়ে থাকে। যাদের অল্প বয়সে হৃদরোগ অথবা স্ট্রোক হয়ে থাকে, যেমন ৫০ বছর বয়সে হয়েছে, তাদের জন্য এটা এখানে বলা হয় বা আমাদেরকেও বলা হয় যে এটা রোগীদেরকে বলে তাদেরকে এই ব্যাপারে অ্যাওয়ারনেস দেওয়া যে এই চিকিৎসাটা সম্ভব, যার ফলে আপনার স্ট্রোকের সম্ভাবনা ৭০-৮০ ভাগ কমে যাবে, এই কথাটা কিন্তু বলা হয় আমাদেরকে। তো এরপরে আমাদের জি এরপরে আরো অন্যান্য কিছু কারণ রয়েছে, যেমন রক্তের দোষ। আচ্ছা। রক্তের ভিতরে আমাদের যে রক্ত জমাট বেঁধে যাওয়ার যে প্রবণতা, সে কিছু কণিকা রয়েছে যেগুলি ক্লটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে, এগুলি কিছু আধিক্য রয়েছে এবং কিছু কিছু আছে যে আমাদের রক্তের ভিতরে যে সমস্ত অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। জি, প্রোটিন সি বা প্রোটিন এস, এগুলি ফ্যাক্টর বি, লাইডেন, এই জাতীয় কিছু টেকনিক্যাল নাম রয়েছে যেগুলি আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে জানি যে অল্প বয়সে হয়তো পায়ের মধ্যে রক্ত জমাট বাঁধলো, আবার স্ট্রোকও হলো, কেন এটা হলো, ডায়াবেটিস নাই, তারপরে এই ক্ষেত্রে আমরা রক্ত পরীক্ষা করে এই সমস্ত পরীক্ষাগুলিকে আমরা আইডেন্টিফাই করি এবং এটার জন্য আমরা দীর্ঘমেয়াদী রক্ত পাতলা করার ওষুধ, যেটার ব্যাপারেও বেশ অনেক উন্নতি রয়েছে। আমরা এলিকুইস বা এপিক্সাবান, রিভারক্সাবান বা জারেলটো এই ধরনের ওষুধ ব্যবহারের মাধ্যমে, দীর্ঘমেয়াদী ব্যবহারের মাধ্যমে আমরা এই স্ট্রোকের আমরা ঠেকাতে পারি। যেমন যদি একটা স্ট্রোক অলরেডি হয়ে যায়, সাধারণত একটা স্ট্রোক যদি বড় ধরনের না হয়ে থাকে, পরবর্তীতে মানুষ অনেকটা কর্মক্ষম হয়ে যায়। কিন্তু যদি ২টা-৩টা স্ট্রোক হয়ে যায় এবং বয়স যখন ৫০ থেকে ৬০-এর ভিতরে থাকবে, তখন এটা এই মানুষ তখন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যাবে অথবা নার্সিং হোমের বাসিন্দা হবে দীর্ঘজীবী মানে দীর্ঘস্থায়ী ভাবে। তো সেগুলি ঠেকানোর জন্য খুব সুন্দর চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কিন্তু একটা ট্যাবলেটের মাধ্যমে আমাদের বাংলাদেশে কিন্তু এই ধরনের ট্যাবলেট খুব অল্প দামে পাওয়া যায়। মাসে হয়তো ২,০০০ টাকা বা মাসে ১,০০০ টাকা খরচের মাধ্যমে মানুষ কিন্তু একই ওষুধ, আমেরিকাতে যদিও এটা অনেক কস্টলি, কিন্তু বাংলাদেশে সহজে পাওয়া যায়। তো এই ব্যাপারে আমাদের চিকিৎসকদের ব্যাপারেও যে জ্ঞানের গাফিলতি, এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর অবস্থায় রয়েছে আমাদের দেশে। হয়তো আমাদের দেশে এবং এদেশে খুব কম, বাট আমাদের দেশে বেশ ব্যাপকভাবে দেখা যায় যে ছোটখাটো জিনিস হয়তো চিকিৎসা হচ্ছে না। এবং এর বাইরে আমাদের আরো কিছু রয়েছে উপসর্গ, যেমন হৃদরোগের। আমি উপসর্গের বিষয়ে আসছি। তার আগে আমি যে কারণগুলো বুঝলাম যে অনেকগুলো কারণে কিন্তু হার্ট অ্যাটাকের কারণের সাথে অনেক মিল এবং সবই সমাধানযোগ্য। এবং যেগুলো বললেন যে তার মানে বিষয়টা এরকম যে আমি যদি স্ট্রোক প্রতিরোধে ব্যবস্থা নিতে চাই, সচেতন হই, আপনি যেভাবে বললেন, তাহলে কিন্তু আমার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যাচ্ছে। অথবা উল্টোটা, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাইলে ব্যবস্থা যদি নেই, সেক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিটাও কমে যাচ্ছে। এবং এক্ষেত্রে আরো অনেক কিছু বললেন, যে বিশেষ করে আপনি নতুন একটা তথ্য দিলেন যে রেনাল ডিনার্ভেশন, সেক্ষেত্রে তো আসলে উচ্চ রক্তচাপ কমানোর আরো কিছু সহজ বলবো না, এটা যেহেতু নতুন প্রযুক্তি, একটা নতুন প্রযুক্তি এসছে, নতুন 5 বছরের বেশি চলছে। হ্যাঁ সেটাই, মানে কিন্তু অতটা প্র্যাকটিস করা হয়তো হচ্ছে না বা রোগীদের কাছে অতটা পরিচিত, আমরা হয়তো অ্যাওয়ার না এটা সম্বন্ধে, কিন্তু এটা ব্যাপকভাবে চর্চা হচ্ছে। হ্যাঁ সেটাই, ব্যাপকভাবে চর্চা হচ্ছে না, এটাই সঠিক টার্ম। তো এখন হচ্ছে যে এই স্ট্রোক হলে মানে খুব সহসা কিভাবে বোঝা যায়, মানে কোনো মানে এটা যে খুব অ্যাকুরেটলি বুঝতে পারবো তা না, মানে সহজ কোনো স্টেপ আছে কিনা যে কারণে যে কেউ এটা বুঝতে পারবেন যে এটা স্ট্রোক হয়েছে উপসর্গ দেখে? জি, আমেরিকান চিকিৎসকরা এবং যারা স্ট্রোক প্রিভেনশনের জন্য জড়িত, তারা ফাস্ট নামে একটা কোড ইউজ করেন, যে আপনার ফ্যাশিয়াল ড্রুপ, মানে FAST, ফাস্ট, FAST, জি হ্যাঁ, তো যে
আপনি বলতে পারেন, যেহেতু আপনি হ্যাঁ, না, এফ এফ থেকে মানে আপনি বলছিলেন যেভাবে যদি বলেন, হ্যাঁ। জি, সেখানে হলো আপনার মুখের একদিকটা বেঁকা হয়ে যাওয়া, এবং যারা পরিচিত পরিবারের সদস্য তারা দেখবে যে মুখের একটা কোণা হয়তো মাঝামাঝি মিড লাইনের দিকে চলে আসছে। তারপরে আচ্ছা। আপনার হাতের মধ্যে সামান্য দুর্বলতা, এবং পরবর্তীতে আপনার কথা বলার সময় একটু জড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তেই হলো আপনার 911 কল করার সবচেয়ে সেরা সময়। বিশেষ করে যে এই মানুষ সাধারণত এইভাবে কথা বলে থাকে না, এবং সবার পরিবারের সদস্যদের কাছে জিনিসটা একটা অস্বাভাবিক ঠেকছে। এবং এখানে 911 বা এমার্জেন্সি সার্ভিসকে কল করার প্রধান কারণ হলো যে আপনি যদি ১ম ৩ ঘন্টার ভিতরে যেতে পারেন, সবচেয়ে সেরা চিকিৎসা যেটা ভিতরে মগজের ভিতরে যে রক্তটা জমাট বেঁধেছে সেটাকে এক ধরনের হুম, হুম। ওষুধের মাধ্যমে, ভেইনের মাধ্যমে সেই ইনজেকশনটা দেওয়া লাগে। তবে জি। হাসপাতালে সেটিং এ দেওয়া হয়, এবং এক্ষেত্রে মগজের একটা ক্যাট স্ক্যানের প্রয়োজন আছে। সেটা এই চিকিৎসা ঘরে বসে কখনোই সম্ভব না। অথবা জি। ইদানিং সময়সীমা একটু বাড়ানো হয়েছে, যে আপনি যদি ১ম ৬ ঘন্টার ভিতরেও আসেন, তখন তারা এই ওষুধটা দেওয়ার মাধ্যমে, ওষুধের মাধ্যমে ক্লট বাস্টার ওষুধ, যেটা আপনার ক্লটকে জমাট হুম, বাঁধা হুম, হুম। রক্তকে গুঁড়া করে দিবে, এবং আবার মগজে রক্ত সঞ্চালন পুনরায় চালু করবে। যার ফলে ১ম ৬ ঘন্টার মধ্যে হলে মোটামুটি শতকরা ৯০, ৯৫, ১০০ ভাগ পর্যন্ত এই সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে। তো এই ব্যাপারে সচেতনতাটাই অনেক বেশি অনেক প্রয়োজন। বেশি দরকার। আমরা প্রায় রোগী পাই যারা হয়তো বলছে, হ্যাঁ, গতকালকে আমার এরকম হয়েছে, তারপরে আমি রাতের বেলা ১২ ঘন্টা পরে আমি হাসপাতালে গেছি, তারপরে আমাকে হাসপাতালে ভর্তি করে ৩ দিন রাখছে, এবং হুম, আমার হুম। স্ট্রোকের ফলে আমি এখন ঠিক সোজাভাবে হাঁটতে পারছি না, কথাটা। এখানে কিন্তু একটা ট্র্যাজেডি লুকানো রয়েছে। সেটাই। এটা হলো যে পরিবারের অন্যান্য সদস্যদের ভিতরে দ্রুততার অভাবে বা চিন্তার দ্রুততার অভাবে এদেশে তো হুম, হুম, হুম। 911 সার্ভিস অনেক র‍্যাপিডলি কাজ করে, বিশেষ করে নিউ ইয়র্কের ব্যাকগ্রাউন্ডে। তা সেটার হুম, হুম। অভাবে আমরা হয়তো একটা মানুষকে তার ইন্টেলেকচুয়াল সাইড, তার ফাইন্যান্সিয়াল যে অ্যাচিভমেন্ট, এবং জি, তার জি। দীর্ঘজীবন পরিবারের সদস্য, আমরা তো একজন হুম, হুম। সফল ব্যক্তির পাশে অন্তত ৫০ জন মানুষ বেনিফিটেড হয় আমাদের দেশে, এভাবেই গড়ে ওঠা। সেটাই। সেক্ষেত্রে ৫০ জন মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো হ্যাঁ, আমাদের এই ছোটখাটো জ্ঞান অর্জন, এই অনুষ্ঠানের মাধ্যমে, এই ছোটখাটো জ্ঞান অর্জনের মাধ্যমেই আপনি হয়তো অনেক বড় একটা উপকার সেটাই। করতে পারেন পরিবারের কারো জন্য বা প্রতিবেশী কারো। সেটাই। মানে পরিবারের অন্যান্য সদস্যরা বা আত্মীয়স্বজনরা তাদের নিজেদের স্বার্থেই আম স যেই লোকটি তাদেরকে সহযোগিতা করছেন সবসময়, আ তার ব্যাপারে তাদেরও তার স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকা উচিত বা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। এবং আপনি ঠিকই বলেছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে আবার জিনিসটা রিপিট করছি। ডাক্তার সিএম আসাদ যেটা বললেন যে ফাস্ট মানে এখানে এফ দিয়ে বলা বলা হচ্ছে ফেস মানে মুখের একটা পরিবর্তন হবে, বিকৃতি হবে। যেটা উনি বলছিলেন যে ঠোঁটের কোণাটা আ মানে মিড লাইনের দিকে চলে আসবে। চলে আসতে চাইবে। আ এতে আর্ম মানে হাত-পা নাড়াতে সমস্যা হবে বা দুর্বলতা থাকবে সাধারণত এবং একদিকে, সাধারণত একদিকে। একদিকে। আর একটা এস ফর স্পিচ কথা জড়িয়ে যাবে বা কথা যে স্বাভাবিকভাবে বলতো সেভাবে উনি বলতে পারবেন না। এবং এগুলি যদি পান তাহলে এটাই হচ্ছে টি ফর টাইম। এটাই এখনই সময় 911 এ কল করার। এটার মাধ্যমে পরিবারের সদস্যরা খুব সহজেই তাদের পরিবারে হঠাৎ করে কারো মধ্যে যদি এই ধরনের পরিবর্তনগুলি দেখতে পান, তাহলে কিন্তু ব্যবস্থা যদি নেন, ডাক্তার সিএম হাসান ১ম থেকে যেটা বলছেন, সাথে বা আগেভাগে যদি চিকিৎসাটা শুরু করা যায়, সেক্ষেত্রে নিশ্চয়ই তার ফলটা একটু ভালো তো হতেই হবে বা হবে। সেটাই আশা করা যায়। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস। আজকে আমরা কথা বলছি স্ট্রোক নিয়ে। আমাদের অতিথি ডাক্তার সিএম হাসান। ডাক্তার সিএম হাসান ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট এবং মাউন্ট সানাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর। ডাক্তার সিএম হাসান, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। আমরা ফাস্ট নিয়ে কথা বললাম। তো এটা তো কিছু উপসর্গ হচ্ছে যেটা পরিবারের লোকজন হয়তো বুঝতে পারবেন এবং তারা ব্যবস্থা নিবেন। এর বাইরে মোটামুটিভাবে স্ট্রোক হলে কি ধরনের উপসর্গ দেখা দেয়? বা কি ধরনের উপসর্গ হলে বোঝা যায় যে স্ট্রোক হয়েছে? মানে রোগীদের জানার জন্য হয়তো হয়েই গেল স্ট্রোক। কিন্তু কি ধরনের উপসর্গটা থাকে সেটা একটু যদি বলেন। জি, আমি এ ব্যাপারে আ ২-১ টা কথা বলতে চাই, যে অনেক সময় আমাদের বাংলাদেশে কিন্তু জন্মগতভাবে কিছু রোগ থাকে। হার্টের ভিতরে হোল থাকে, এবং সেই হোলগুলি কিন্তু চিকিৎসা হয় না আমাদের দেশের আচ্ছা। দারিদ্র্যের কারণে হোক। তখন হুম, হুম, হুম। যাদের হার্টের মধ্যে হোল থাকে, বা এএসডি, ভিএসডি নামে, তাদের কিন্তু অনেক হুম, হুম, সময় হুম। খুব অল্প বয়সে আ স্ট্রোক হয়ে থাকে। এটা একটা। আচ্ছা, আচ্ছা।
সেটা আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বেশ সহজে বের করতে পারি আর কি। এটা আবার চিকিৎসাযোগ্য, এর মধ্যখানে একটা ক্যাথেটারের হুম হুম মাধ্যমে একটা পার্টিশন দেওয়া হয়, হুম এমপ্লাজার ডিভাইস বা সিমিলার নাম। আর আরেকটা হলো যে একটা কথা আমাদের বলতে বলা হয় যে আমাদের ব্যায়ামের অভাবের কারণে যে আমরা হৃদরোগ এবং স্ট্রোক হয়, এটা কিন্তু ঘরে বসে করা যায় এবং সমাধানযোগ্য, এবং স্ট্রোকের সম্ভাবনা ব্যাপকভাবে কমিয়ে আনা যায় ব্যায়ামের মাধ্যমে। তো আচ্ছা এই দুইটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে যারা বিশেষ করে ডায়াবেটিস এবং ওভারওয়েট এর মধ্যে আছেন বা ওবেসিটিতে আছেন, ঘরে বসে টিভি দেখেন এবং হয়তো ঘরে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়াটাই সারাদিনের ব্যায়ামের ভিতরে অনেকে গণনা করেন। সেই জিনিসটাকে মাথা থেকে সরাতে হবে। আমাদের সময় চলে এসেছে। এই দেশে তো আর পরনির্ভরশীল হওয়া যায় না। এখানে আমরা বাড়ির কাজের লোকও পাই না। তো এগুলি পরে আরেকটা জিনিস যে আপনার মিনি স্ট্রোক সম্বন্ধে জানাটা খুব বেশ হ্যাঁ, প্রয়োজনীয়। আমি সেই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে মিনি স্ট্রোক এই শব্দটা আমরা প্রায়শই শুনি, অনেক সময় রুগীরাও বলে থাকেন যে একটা মিনি স্ট্রোক হয়েছে। তো মিনি স্ট্রোক হলে আসলে মানে কি, মানে এ সম্পর্কে যদি বলেন বা কি ধরনের উপসর্গ হয় বা কি হয় একটু যদি ধারণা দেন। জি, মিনি স্ট্রোকের সবচেয়ে ক্ষুদ্রতম ভার্সন যেটা আমরা যখন ব্যাপকভাবে মাথা ব্যথার জন্য বা অন্য কোনো কারণে মাথায় আঘাত পাওয়ার জন্য যখন আমরা এমআরআই করি, এমআরআই এর ভিতরে দেখা যায় যে হুম আপনার বেসাল গ্যাংলিয়া বা এর ভিতরে লেখা থাকে একটা দুইটা লাইন ছোটখাটো যে স্মল ভেসেল ডিজিজ। তো দেখা যাচ্ছে সে মানুষ আর ঠিক আগের মতো তাড়াহুড়া করে হয়তো বডি টার্ন নিতে পারছে না, ডাইনের থেকে বাঁয়ে যাচ্ছে, মানে ঘুরতে গিয়ে একটু চিন্তা ভাবনা করে। আহ, মানে আগে যেমন চটপটে ছিল এখন আর সেরকম নাই, যদিও হুম বয়স অতটা বেশি হয় না, হয়তো 50 থেকে 60। এই বছরের মানুষগুলি কিন্তু সবচেয়ে বড় টার্গেট এই সব ধরনের রোগের, হৃদরোগের বলেন বা স্ট্রোকের বা মিনি স্ট্রোকের বলেন, বা কার্ডিওমায়োপ্যাথি বা এই জাতীয় জিনিস। তো এখানে আহ, যেটা ভুলে যাওয়ার আগে বলতে চাই যে অ্যালকোহল কিন্তু আমাদের জীবনে একটু একটু করে এগিয়ে এসেছে অনেকটা, এবং অ্যালকোহলের মাধ্যমে স্ট্রোক হয় কথাটা কিন্তু অনেকে জানেনও না। মনে করেন যে অনেকে আবার বিয়ারকে অ্যালকোহল হিসেবে ধরেনও না, কিন্তু এর ভিতরে প্রতিটা জিনিসের ভিতরে কিন্তু আমাদের, যেহেতু আমরা আস্তে আস্তে কিছুটা ওয়েস্টার্নাইজ লাইফস্টাইলের দিকে আগাচ্ছি, তো সেই অ্যালকোহলের মাধ্যমে কিন্তু বেশ খানিকটা স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো মিনি স্ট্রোকটাও কিন্তু আপনার একই পরিমাণে বাড়তেছে, যে কারণে আসল স্ট্রোক বাড়ে সেই কারণে মিনি স্ট্রোকটা বাড়ে। তা আমি যেটা বললাম ক্ষুদ্রতম স্ট্রোক, এর পরবর্তীতে স্ট্রোক হলো যে মানুষ হঠাৎ করে হয়তো মাটিতে পড়ে গেল এবং একটা সাইড একটু উইক হলো, কিন্তু রাতের বেলা ঘুমায় গেল, সকালবেলা উঠে দেখলো সব ঠিকঠাক। তার মানে খুব ছোট একটা রক্ত জমাট বেঁধে মস্তিষ্কের একটা ক্ষুদ্রতম অংশে গিয়ে সেই জায়গাটাকে অকেজো করে দিয়েছিল, এবং এই জন্য রাতের বেলা শরীরের ভিতরেই আমাদের কিন্তু এই ক্লটকে ভেঙে আবার রক্ত চলাচল পুনরায় চালু করার মেকানিজম রয়ে গেছে খোদা প্রদত্ত। তো সেক্ষেত্রে মানুষ আর ওইটা খেয়াল করলো না, পরবর্তীতে দেখা গেলো যে ডায়াবেটিস তার 9.0 বা অ্যাবাভ, এবং হুম ব্লাড হুম হুম প্রেশার হুম কিছুটা হাই, কিছুটা অন্যমনস্ক, ওষুধ নিতে ভুলে যাচ্ছেন। তাই না? এখানে আপনার পরিবারের হুম অন্য হুম সদস্য তাকে নেগলেক্টও করছে, সবাই ব্যস্ত। তা এরপরে দেখা গেল এরকম আরেকদিন হলো, কারো চোখে পড়লো না, এবং রোগী কিন্তু কাউকে বললো না, কারণ এক্ষেত্রে মনে রাখারও একটা সমস্যা আছে, রোগী কিন্তু মনে নাও রাখতে পারে। তো এরকম আচ্ছা 8টা 10টা আপনার এপিসোড যখন হয় তখন একদিন দেখা হুম গেল হুম পুরাপুরি স্ট্রোক হয়ে গেল, যে ডান দিকটা আর অতটা চলছে না। তখন সবাই দৌড়াদৌড়ি করে শুরু হইলো মাথার ক্যাট স্ক্যান বা এই জাতীয় জিনিস, তো দেখা গেল বেশ বড় একটা স্ট্রোক হয়েছে। হুম আর হুম এর যারা একটু লাকি তারা হয়তো আহ, তাড়াহুড়া করে হয়তো একদিন 2 নম্বর বা 3 নম্বর এপিসোডের পরে যে আমার কেন বারবার বাম দিকটা একটু উইক হয়ে যায় বা ডান দিকটা একটু উইক হয়ে যায় বা বাম পাটা হুম 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 চলার সময় কেমন যেন একটা জড়তা চলে আসছে, ক্যাট স্ক্যান করে দেখা যায় যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেশ কয়েকটা স্ট্রোক রয়েছে। আচ্ছা এরপরে আচ্ছা। তার মানে আপনি যেগুলি বললেন যে একটু একটু করে হচ্ছে, অজ্ঞান হয়ে গেল, পরে সকালে দেখলো ঠিক হয়ে গেছে, এগুলো সবগুলি কি মানে মিনি স্ট্রোকের একটা এপিসোড? জি, মিনি স্ট্রোকের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, যাদের মিনি স্ট্রোক তার পরবর্তীতে পুরা স্ট্রোক হওয়ার সম্ভাবনা 10 গুণ বেশি। তো আচ্ছা যেটা আমরা অতটা আর আমাদের তো স্বাস্থ্যগত আলোচনা নাই বললেই চলে, আমাদের রাজনৈতিক বা অন্যান্য হ্যাঁ, হ্যাঁ, এই আলোচনা করা যায় না। রোগীরা সরাসরি চিকিৎসার কথা শুনতে চায়, কিন্তু কিভাবে সচেতন হওয়া যায় বা কেন হচ্ছে সে বিষয়টা তারা বেশিরভাগ ক্ষেত্রেই শুনতে চান না। এটা একটা দুর্ভাগ্য। তো আপনি যেটা বলছিলেন যে মিনি স্ট্রোক, তার মানে হচ্ছে যে মিনি স্ট্রোকের যে ঘটনাটা ঘটছে, উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, পরের দিন সকালে দেখলেন ঠিক হয়ে গেছে। তার মানে হচ্ছে যে ১ম দিকে যদি ধরি, আপনি যেটা বললেন যে ১টা মিনি স্ট্রোক, ২টা মিনি স্ট্রোক বা ৩য় মিনি স্ট্রোক যখন হয়, তখন রোগীর মধ্যে তেমন কোনো উপসর্গ থাকে না।
যেটা রোগী কাউকে নোটিস করতে পারে যে আমার তো এরকম হচ্ছে, বা ধীরে ধীরে হয়তো আস্তে আস্তে তার উপসর্গগুলি বাড়ে, এরকম কি? জি, কারণ সংজ্ঞা অনুযায়ী মিনি স্ট্রোকটা আপনার 24 ঘন্টা পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। যে এবং কারণে আর পুরাপুরি বুঝিনি না। নরমাল হয়ে গেল। এবং কথা আ রাতের বেলা কথা জড়তা এসে গেছিল, কিন্তু হয়তো কেউ খেয়াল করছে। বলছে যে না উনি হয়তো সারাদিন ব্যস্ত ছিল, কাজ করছে। এইজন্য হয়েছে। এজন্য কথা বা ওঠা তাদের একটা ব্যাখ্যা থাকে। মানে জি, সেটাই। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই। আপনি ফাঁকে একটা কথা বলছিলেন যে উনি ভুলে যান। তার মানে অনেকের তো ভুলে যাওয়ার রোগও আছে। তাই না? ডিমেনশিয়া আছে, বা কেউ হয়তো অ্যালঝেইমার্স এর বিভিন্ন স্টেজে আছেন। তো তাদের মিনি স্ট্রোক হলে সেটা তো আরো সমস্যা। উনি তো বলতেও পারবেন না। বা এমন কি যে আমরা আমরা যারা আত্মীয়স্বজন আছি, আমরাই একটা বিভ্রান্তিতে পড়ে যাব যে না ওটা হয়তো মিনি স্ট্রোক না। উনি যেটা বলছেন উনি হয়তো ভুলে গেছেন বা বিভ্রান্তিতে পড়ে বলছেন। ডেমেনশিয়ার একটা প্রকাশ এটা। এই বিষয়টাকে একটু যদি আরো পরিষ্কার করা যায় কি? জি, অবশ্যই। আপনার ক্যাট স্ক্যানের মাধ্যমে এটা চমৎকারভাবে আলাদা করা যায়। আপনার যদি আলঝাইমার ডিমেনশিয়া থাকে, সেখানে আপনার হুম, ধরেন ব্রেইনের সাইজটা একটু ছোট হয়ে গেছে এবং ব্রেইনের ভিতরে যে সমস্ত প্রকোষ্ঠ আছে সেগুলির সাইজ একটু বড় হয়ে গিয়েছে এবং রেডিওলজিস্টরা খুব সহজে পড়ে ফেলতে পারেন যে এটা আলঝাইমারের পর্যায়ে আছে এবং তারা রোগী কিছু স্ট্রোকের যেই সিম্পটম আছে সেগুলির সাথে ওভারল্যাপ জি। হয়ে গেছে। আর যাদের মিনি স্ট্রোকের কারণে মিনি স্ট্রোক বা পুরা স্ট্রোক বিভিন্ন সাইজের যেটা কম্বিনেশন হচ্ছে এটাকে বলা হয় মাল্টি ইনফ্রাক্ট ডিমেনশিয়া। মানে অনেকগুলি ছোট ছোট স্ট্রোক হয়ে হুম, তার হুম, হুম। মেমোরি নষ্ট হচ্ছে। তার মানে কিন্তু হাঁটা চলা বা হাতের অ্যাক্টিভিটি কিন্তু ফোকাল প্রবলেম থাকবে। ধরেন বাম হাতটা একটু দুর্বল, ডান হাতটা একটু বেশি সবল, বাম পাটা একটু ব্যাকা হয়ে আছে। এটা যে আঁকা বাঁকা ভাব, এটা মানে দুর্বলতা, সেটা কিন্তু আপনার স্ট্রোকের লক্ষণ হিসেবে ধরা হয়। কিন্তু আলঝাইমারের রোগী কিন্তু সুন্দরভাবে হেঁটে চলে যাবে, তার মধ্যে আপনি কোনো ফোকাল ডিফেক্ট দেখবেন যে না ডান হাত বাম হাত কিন্তু হুম, সমানভাবেই হুম। চলছে। এর মধ্যে আপনার কোনো আঞ্চলিক কোনো চলাফেরায় কোনো সমস্যা নাই হ্যাঁ, বা শারীরিক কোনো সমস্যা বোঝা শেষ যায় না। পর্যায়ে হলে তখন চলাফেরা হবে, কিন্তু সে তখন কথা বুঝতে পারবে না এবং মেমোরি লসটাই সেখানে প্রধান বৈশিষ্ট্য। প্রধান। যাদের মিনি স্ট্রোকের কারণে বা মাল্টিপল স্ট্রোকের কারণে, হুম, মিনি হুম। স্ট্রোক থেকে মাল্টিপল স্ট্রোকের কারণে তাদের কিন্তু চলাচলটাই বেশি মোটর। মেইন সমস্যা। জি, তারা কিন্তু ইন্টেলেকচুয়ালি অনেকটা শার্প থেকে যান আরকি আলঝাইমারের রোগী। হুম, হুম। সেটাই। তার মানে হচ্ছে যে মানে ডিমেনশিয়া বা অ্যালঝেইমার্স এর রোগীদের ক্ষেত্রে তাদের চলাফেরার সমস্যা থাকার কথা না। যদিও থাকে সেটা শেষ সেই পর্যায়ে। রোগের কারণে না। অ্যালঝেইমার্স বা ডিমেনশিয়ার কারণে না। তাদের হয়তো অন্য শারীরিক সমস্যা আছে। কিন্তু স্ট্রোকের রোগীর মূল সমস্যাটাই হবে তাদের চলাফেরায়। কিন্তু তাদের হয়তো আপনি যেটা বললেন যে ইন্টেলেকচুয়াল আ যে শার্পনেস সেটা হয়তো থাকে বেশিরভাগ অনেকদিন থেকে ক্ষেত্রেই। যায়। হ্যাঁ, অনেকদিন থেকে যায়। অনেক ধন্যবাদ বিষয়টা বলার জন্য। তো এই আপনি বলতে চাচ্ছেন যে এই মিনি স্ট্রোকটা যখন আরো বেশি তীব্র আকার ধারণ করে, বা আমরা আরো একটা টার্ম শুনি যে অ্যাকিউট স্ট্রোক, এবং একই সাথে স্ট্রোকের তো অনেকগুলি ধরন আছে। আমরা বোধহয় সেই জিনিসটা মিস করে গেলাম। তো সবগুলি মিলিয়ে যদি বলেন একটু। যে অ্যাকিউট স্ট্রোক বলে যে এটা আপনি বললেন যে ফাস্ট যেই কোডটা আমরা ফলো করব যে হঠাৎ করে সকালবেলা দেখা হঠাৎ করে হলো। আচ্ছা। হ্যাঁ, এবং হ্যাঁ। সেইটা আপনার চিকিৎসাটা আপনার ওই ৬ ঘন্টার ভেতরে আপনি যদি না করেন তাহলে ওটা স্থায়ী হয়ে গেল কিন্তু ওই জায়গাটা। আচ্ছা, আচ্ছা। আর মিনি স্ট্রোকের চিকিৎসা ঠিক হৃদরোগের প্রিভেনশন এর জন্য যে সমস্ত চিকিৎসা যেটা বললাম আমি শুরুতে, হুম, হুম, হুম। সিগারেট বা এখানে শুধু অ্যালকোহলটা যোগ হলো যে আপনার যোগ হলো। হুম, অ্যালকোহলের মাধ্যমে স্ট্রোক অনেক বেশি হয়। এই কথাটা হয়তো হুম। আজকে নতুন কথা হিসেবে ঢুকলো। অনেক সময় বলে থাকি যে হৃদরোগীরা যদি অল্প স্বল্প অ্যালকোহল খান তাহলে হৃদরোগের আক্রমণের সম্ভাবনাটা কিছু কমে। এটা কমে। একসময় একটু হ্যাঁ। প্রতিষ্ঠিত হিসেবে ছিল। কিন্তু জি। ইদানিং আর এনকারেজ করা হয় না। কারণ অ্যালকোহলের মাধ্যমে আরেকটা ক্ষতি হয়। সেটার নাম হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটা আমরা একসময় আলোচনা করেছি। হৃৎপিণ্ডের যে ছন্দপতন ঘটে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন প্যাটার্নে, সেই প্যাটার্নের ফলে স্ট্রোকের সম্ভাবনা যাদের বয়স ৫০ এর উপরে শতকরা ৫০ ভাগ বেড়ে যায়। এজন্য তাদেরকে আবার রক্ত পাতলা করার এলিকুইজ বা অ্যাপিক্সাবান ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে আপনার হুম। এটা এবং আজীবন খাওয়ানো হলো সবচেয়ে বেশি জরুরি। যে আপনার আজীবন খেতে হবে না, ১ বছর খেয়ে কোর্স কমপ্লিট করছি এই জাতীয় কিছু নাই। আ সেটা আপনার অ্যালকোহলের মাধ্যমে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, এই কথাটা মনে রাখতে হবে। আমরা হয়তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন শব্দটা আস্তে আস্তে চালু করতে পারবো আমাদের দেশের ব্যাপারে। বলছি আমরা বা আমাদের হুম, হুম, বাংলাভাষীদের হুম। ব্যাপারে বলছি। কিন্তু এটা কিন্তু কোনো মানে বিরল কোনো রোগ না, কিন্তু এটা বেশ কমনই পাওয়া যায়। আমরা মাসে ২ জন, ৩ জন, ৪ জন পর্যন্ত আমরা পেয়ে থাকি। কিন্তু এটা কেউ মনেও রাখতে পারে না বা পরিবারের কেউ সদস্যের কোনো আগ্রহ অতটা আমরা দেখি না জানার ব্যাপারে। তো হুম। আ অনেকে বিপজ্জনক অবস্থায় ঘুরে বেড়ান যে atrial fibrillation হচ্ছে, অ্যাপিক্সাবান ট্যাবলেট বন্ধ হয়ে গিয়েছে।
তো মোটামুটি এটাই বলা যায় আর কি। জি। তো এক্ষেত্রে আপনি বলেছেন যে স্ট্রোকের অবস্থাটা বোঝার জন্য ক্যাট স্ক্যান করা যেতে পারে, অনেক ক্ষেত্রে এমআরআই করা যেতে পারে। সেগুলো করে বোঝা যায় অবস্থাটা কি কোন পর্যায়ে আছে। কিন্তু আমরা আরো একটা বিষয় শুনি যে মস্তিষ্কে রক্তক্ষরণ আ হয়েছে। তো সেটাও তো এক ধরনের স্ট্রোক। তো স্ট্রোকের তো মানে কি মানে কয়টা ধরন? একটা যে আমরা যেটা জানি সাধারণভাবে আ চিকিৎসকরা যে একটা রক্তক্ষরণ হয়, রক্তনালী ফেটে যায় বা ছিঁড়ে যায় হোয়াটএভার। আরেকটা হচ্ছে যে রক্তনালীটা বন্ধ হয়ে গেল। যেটা হার্ট অ্যাটাকে যেরকম হয়। যে হার্টের রক্তনালী বন্ধ হয়ে গেছে। তো এক্ষেত্রেও কি আমি একটু আগেই প্রশ্নটা করে রাখি যাতে আপনার আপনি যেভাবে বলবেন তাতে যেন সেই জিনিসটা কাভার করে। যেমন আপনারা বলেন না যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে রক্তনালীগুলো কোলেস্টেরল দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। অনেক সময় রক্ত জমাট বেঁধে তা দিয়েও বন্ধ হতে পারে। তো এক্ষেত্রেও কি স্ট্রোকের ক্ষেত্রেও তাই হয়? আরেকটা প্রশ্ন আমি আগাম করে রাখছি। কারণ আমার মনে হয় যে আপনার ডেসক্রিপশন এটা আসবে একই সাথে। সেটা হচ্ছে যে কারো যদি হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাকের পরে কি স্ট্রোকের ঝুঁকি থাকে? কারণ যদি এমন হয় যে রক্তনালী ওখানে রক্ত জমাট বেঁধেছিল বা কোলেস্টেরল প্লাক সেটা ডিসপ্লেসড হয়েছিল বা এরকম কিছু, সেক্ষেত্রে তো সেটা মস্তিষ্কে যেতে পারে। জি। তো আপনি সবগুলো মিলিয়ে যদি একটু বলেন, আমার মনে হয় যে আ একটা পূর্ণাঙ্গ একটা চিত্র আমরা পাবো। জি, জি। তো আমি একটা বেশ সহজ একটা অংশ বলে রাখি যে আমাদের গলার মধ্যে যে ক্যারোটিড আর্টারি আছে ২ পাশে ২ জি। টা থাকে এবং আমরা যখন আল্ট্রাসাউন্ড করি ব্যাপকভাবে আমি পাই যে ৪০ থেকে ৫০ ভাগ ব্লক থেকে যায়। আমাদের শতকরা ৮০-৯০ ভাগ মানুষের মধ্যে কিন্তু কিছু না কিছু ব্লক থাকে এবং হুম, বেশ অনেকগুলি মানুষেরই কিন্তু ৪০-৫০ ভাগ ব্লক থাকে। এই ব্লকটা যখন মেইন ক্যারোটিড আর্টারি বা কমন ক্যারোটিড আর্টারি বা মস্তিষ্কের রক্ত চলাচলের প্রধান যে নালী হুম, 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 হুম। এগুলির ভিতরে কিন্তু স্টেন্টের মাধ্যমে ভবিষ্যতে স্ট্রোকের সম্ভাবনা কমানো হয়। যখন এটা ৭০ ভাগের উপরে যায় বা যাদের স্ট্রোক হয়েছে ৬০ ভাগের উপরে যাদের ব্লক আছে তাদের কিন্তু স্টেন্ট লাগায় আপনার একটা বিশাল পরিমাণে পরিবর্তন আনা যায় ভবিষ্যতে স্ট্রোক হওয়ার সম্ভাবনাকে। ২ নম্বর যেটা আপনি বললেন যে মস্তিষ্কে রক্তক্ষরণের চিকিৎসা কিন্তু রক্ত পাতলা করার ওষুধের মাধ্যমে না। পুরা জিনিসটা কিন্তু হাসপাতালের ভিতরে মাথার খুলি কেটে রক্ত জমাট বাঁধা বের করে ফেলে পরবর্তীতে সেই খুলির অংশটুকু আবার পুনরায় প্রতিস্থাপন করে সেটা হলো ব্লিডিং স্ট্রোক যেটা আপনি বলছেন সেটা হুম, হুম। অতটা কমন না বেশ অনেকটা বিরলই বলা যেতে পারে। আর জি। ৩ নম্বর যে হৃদরোগের মাধ্যমে যে আপনার স্ট্রোকের সম্ভাবনার কথা সেটা হলো যখন হৃদরোগের আক্রমণে হৃৎপিণ্ডের আংশিক দুর্বলতা দেখা যায় যেমন আপনার ফ্রন্ট এরিয়া বা লেফট এরিয়া অ্যান্টেরিয়র এরিয়া বলা হয় আমাদের বা ইনফিরিয়র এরিয়া কোন জায়গায় আপনার বিশেষ করে অ্যাপিকাল এরিয়া হৃৎপিণ্ডের সবচেয়ে সামনের অংশটা যখন হুম, স্থবির হুম। হয়ে যায় হৃদরোগের আক্রমণ ফলে ওই জায়গাটার ভিতরে অনেকগুলি রক্ত জমাট বেঁধে বসে থাকে এবং সেইগুলি কখনো কখনো খেয়াল বশত ভেঙে মস্তিষ্কের ভিতরে চলে যায় তখন এটা এম্বলিক স্ট্রোক বলা হয় যেটা আপনার হৃৎপিণ্ড থেকে হয়ে থাকে তো হুম, এই হুম। ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু অ্যান্টিসিপেট করা একটু কঠিন আছে কিন্তু হুম, তারপরে হুম। আমরা অনেক সময় ওই দীর্ঘমেয়াদী রক্ত পাতলা করার ওষুধ দিয়ে থাকি যাতে করে এই ক্লটটা খুব ছোট সাইজের ভিতরেই থাকে অথবা পরবর্তীতে এটা আপনার যাতে হুম, করে হুম। না স্ট্রোক করে লং টার্ম অ্যান্টি কোয়াগুলেন্ট যেমন ওয়ারফারিন আমরা একসময় ইউজ করতাম হুম, তা হুম। এই জিনিসটা অবশ্য একটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত এটা চিকিৎসকরা তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই সিদ্ধান্তে আসবে যে তবে আমাদের হৃদরোগে আক্রমণ হলে হৃৎপিণ্ডের দুর্বলতা দেখা যায় এই কথাটা মাথায় রাখতে হবে নর্মালি যে পাম্পিংটা 60% থাকে সেটা আচ্ছা। হৃদরোগের আক্রমণের পরবর্তীতে ৩০ হুম, হুম, হুম। ৫০ ভাগের ভিতরেই থাকে কিন্তু যদি পুরাপুরি হার্টটা দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু ক্লট ফর্মের সম্ভাবনাটা একটু কম থাকে কিন্তু যাদের ধরেন একটা ওয়াল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে যেমন অ্যাপিকাল ওয়াল বললাম বা লেফট ওয়াল বা হুম, অ্যান্ট্রি হুম, ওয়াল হুম। তখন ওই জায়গাতে কিন্তু অনেকগুলি ছোট ছোট যেটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায় যে আপনার ক্লট বসে আছে টাইম বোমার মতো সেগুলি খুলে হুম, হুম। অনেক সময় মগজের ভিতরে ঢুকতে পারে যদিও পরিসংখ্যানগত ভাবে এটা অত ব্যাপক না কিন্তু এটা আমরা তারপরেও বেশ হতে মানে তো পারে। এটা বয়স্ক লোকের ব্যাপার হুম, যাদের হুম, যাদের হুম। মধ্যে এই জিনিসটা ঘটে থাকে আচ্ছা, আরেকটা জিনিস আমরা শুনি মানে যেটা রোগীরা বলেন যে ব্রেইনের রক্তনালীগুলো শুকিয়ে গেছে। সে কারণে স্ট্রোক হয়েছে বা সেক্ষেত্রে তারা বলেন যে স্ট্রোকের যে উপসর্গ সেটা ধীরে, ধীরে তাদের মধ্যে আসছে। মানে হঠাৎ করে আসছে না। জি দুর্বলতাটা ধীরে, ধীরে। সেটা কি ধরনের? সেটাও কি এক ধরনের স্ট্রোক বা সেটাকে মেডিকেলের ভাষায় আপনি কিভাবে বলবেন?
জি, এটা হলো ইস্কিমিক ব্রেইন ডিজিজ যেটা আপনার, সেখানে হলো সবগুলি আর্টারি ব্যাপকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে এবং সিগারেট এবং কোলেস্টেরলের হাই থাকার কারণে আমরা এরকম মানুষ কিন্তু এখনো পাই, যারা বাংলাদেশ থেকে এসেছেন বা এই দেশেই আছেন, হয়তো খেয়াল করছেন না আর কি। তাদের মধ্যে দেখা যাচ্ছে মগজের অধিকাংশ রক্তনালী আপনার ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এবং বড় ধরনের স্ট্রোকের সামনে আছে, অথবা ব্রেনের আপনার অতটা পারফরমেন্স নাই, তারা হাঁটার সময় ব্যালেন্স তারা রাখতে পারে না, কথা বলার সময় হয়তো তাদের কথাটা আগে যারা পরিবারের সদস্য তারা ধরে ফেলতে পারবেন যে আগে এভাবে কথা বলতে, এখন অন্যভাবে কথা বলছে। অন্যভাবে তাদের আমরা ক্যাট স্ক্যানের মাধ্যমে এবং ইদানিং এমআরআই এর মাধ্যমে এটা খুব সহজেই ধরা যায় যে তাদের মাল্টিভেসেল আপনার রোগ থাকে মগজের ভিতরে, যেটা হৃৎপিণ্ডের বেলায় যেমন 3টা আর্টারি একত্রে ব্লক হলে আমরা বাইপাস করি, মগজের বেলায় কিন্তু একই পরিস্থিতি, কিন্তু আনফরচুনেটলি মগজে বাইপাসের কোনো ভূমিকা নাই। মগজের রক্তনালীগুলি কাগজের মতো পাতলা এবং এর ভিতরে স্টেন্ট ঢুকানো হয় অনেক সময়, কিন্তু এটার ঝুঁকি অনেক পরিমাণে বেশি। সুতরাং আমার প্রিভেনশনই হলো এখন এই একমাত্র চিকিৎসা, যাতে করে যাদের একবার স্ট্রোক হয়েও গিয়েছে তাদের জন্য একটা সুখবর যে আমরা যারা বাম দিকের মগজ দিয়ে কাজ করি, পরবর্তীতে তারা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে গেলে তারা ডান দিকের মগজকেও কিছুটা অ্যাক্টিভেট করতে পারেন। রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তারা বাম হাতে লেখালেখি করতে পারেন এবং রিহ্যাবিলিটেশন যে থেরাপি গুলি দেওয়া হয় এর পরবর্তীতে মানুষের কিছুটা কর্মক্ষমতা ফেরত আসে। সুতরাং মগজ বাম দিক চলে সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে ডান দিকটা দিয়ে কিছু কিছু করা যায়। তো এক্ষেত্রে ব্যায়ামের অনেক বড় ভূমিকা রয়েছে। সেটাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে আপনি যেটা বললেন যে ইস্কিমিক যেটা স্ট্রোক, সেক্ষেত্রে আসলে রক্তনালীগুলি শুকিয়ে যায় না, বরং রক্তনালীর মধ্যে কোলেস্টেরল জমে বা সিগারেট খাওয়ার কারণে বা অন্যান্য কারণে সে ভিতরের স্তরটা পুরু হয়ে যেয়ে রক্তনালীটা শুরু হয়ে যায়, যে কারণে এই রক্তনালীটা মগজের যে অংশকে রক্ত সরবরাহ করত, সে অংশটা মানে যে পরিমাণ রক্ত পাওয়ার কথা সেই সাপ্লাইটা সে পাচ্ছে না, না পাওয়ার কারণে সেই অংশটা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। সেটাই, মানে এটাকেই মানুষ খুব সহজভাবে বলে যে মস্তিষ্কের রক্তনালী শুকিয়ে গেছে। যাই হোক, আপনি যেটা বললেন রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে একটু শুনতে চাই যে রিহ্যাবিলিটেশনে যেটা আমরা দেখি রুগী যে কাজগুলি করতে পারেন না সেই কাজগুলি রুগীকে করানোর চেষ্টা করা হয়। এই করতে করতে তার অনেকে ফিরে পান কিছুটা শক্তি। এটার কারণ কি? এটা কি তার মস্তিষ্ক এই করতে পারার কারণে করতে করতে কি মস্তিষ্ক ধীরে ধীরে সক্রিয় হতে থাকে? জি, বিষয়টা কি? জি, আমি যেটা বললাম যে আমরা পুরাপুরি আমাদের জীবন চলে এক সাইডের মগজ দিয়ে, আমরা অধিকাংশ মানুষই বাম দিকের মগজ দিয়ে কাজ হ্যাঁ, করছি। এখন রাইট সাইডের যারা আরকি। হ্যাঁ। রিহ্যাবিলিটেশন যখন হচ্ছে তখন সেটা আমরা ডান দিকের মগজকেও অ্যাক্টিভেট করছি, কারণ দুইটা মগজের ভিতরে একটা কানেকশন এরিয়া আছে, এটা বলা হয় কর্পাস ক্যালোসাম নামে একটা জিনিস, ক্যালোসাম। যেটার মাধ্যমে হচ্ছে তা রিহ্যাবিলিটেশন। তারা ওই অনেকগুলি থিওরি রয়েছে, আপনার হ্যাঁ, এক্সিস্টিং যে সমস্ত নার্ভ আছে সেগুলোকে আপনি অ্যাক্টিভেট করলেন। রিহ্যাবিলিটেশনটা কিন্তু যে আপনাকে গাড়িতে করে এসে নিয়ে যাবে রিহ্যাব সেন্টারে, সেখানে আপনি আধা ঘন্টা একজন ক্লান্ত রিহ্যাবিলিটেশনের আপনার এক্সপার্ট আপনাকে বুঝালো, আপনি বুঝলেন, ঘরে এসে আপনি চিত হয়ে শুয়ে হয়তো আপনি টিভি দেখে সময় ব্যয় করে ফেলেন। এখানে আপনাকে আগ্রহ থাকতে হবে যে ঘরের ভিতরে টুকটাক মেশিন বা আর্গোমিটার যেটা বলি আমরা, হাত দিয়ে ঘোরাবার মেশিন বা পা দিয়ে ছোট বাইক টাইক, এই ইদানিং অধিকাংশ মানুষ ইচ্ছা করলে জি, করতে পারে। ট্রেডমিলের কথা আমি বলবো না, যেখানে ব্যালেন্সের ব্যাপার আছে, জায়গার ব্যাপার আছে। সেটাই। আর পরিবারের সমর্থন এবং মানসিক স্বাস্থ্যও কিন্তু অনেক জরুরি। পরবর্তীতে সেটাই। মানুষ কিন্তু ডিপ্রেশনে আক্রান্ত হয়। কর্মক্ষম একজন মানুষ যখন হঠাৎ করে এই রোগে আক্রান্ত হয় তাদের মধ্যে ব্যাপকভাবে মানসিক অবসাদ বা ডিপ্রেশন আসে। সেক্ষেত্রে মানসিক শান্তির এবং সাপোর্টিভ ফ্যামিলি এবং আপনার সাপোর্টিভ এনভায়রনমেন্ট এবং অনেক দরকার। এগুলি অনেক আমাদের দরকার। অনেক প্রয়োজন। অনেক দরকার। আপনার অনেক ধন্যবাদ। ডাক্তার সিয়াম হাসান, আমি যেটা দর্শকদের বলব যে হতাশ হওয়ার কিছু না। আপনি যদি রিহ্যাবিলিটেশন সেন্টারে যান, ডাক্তার সিয়াম হাসান যেভাবে বললেন এবং আপনার যদি আগ্রহ থাকে, আপনি এগুলো কাজগুলি করতে থাকেন, তাহলে আপনি যদি রাইট হ্যান্ডেড পারসন হয়ে থাকেন, ডান দিকে আপনার বেশি সক্রিয় থাকে, তাহলে বাম দিকে আপনার সমস্যা হয়েছে। তার মানে ব্রেনের ২ টা অংশের মধ্যে একটা যোগাযোগ আছে। আপনি এই কাজটা করতে করতে আপনার ডান দিকের ব্রেনটাকে আপনি আস্তে আস্তে সক্রিয় করতে পারবেন এবং তাতে আপনি নিশ্চয়ই কিছু উপকার পাবেন। ডক্টর সিয়াম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক নতুন তথ্য আমরা জানলাম। হয়তো আমরা অনেকেই হয়তো জানি, তারপরও আপনার মাধ্যমে দর্শকদের কাছে আমরা
তুলে ধরেছি। দর্শক, আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন আমাদের অনুষ্ঠান থেকে। ডাক্তার সেলিম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে চেষ্টা করেছি স্ট্রোক সম্পর্কে কিছুটা ধারণা দিতে, তাৎক্ষণিকভাবে কি করা উচিত এবং এর কি কি ধরনের চিকিৎসা আছে, কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কিভাবে এ থেকে বেরিয়ে আসা যায়, কিভাবে স্বাভাবিক জীবনযাপন করা যায় এবং সবচেয়ে বড় কথা, এর সাথে হার্টের কি সম্পর্ক রয়েছে এবং হার্ট অ্যাটাক যদি আপনি সক্রিয়ভাবে প্রতিরোধ করার চেষ্টা করেন তাতে কিন্তু স্ট্রোকের সমস্যা অনেকটাই প্রতিরোধ হয়ে যাবে এবং দুয়ের মধ্যে কিন্তু বেশ সম্পর্ক আছে। কাজে দুটো রোগ আমরা একসাথে কিন্তু প্রতিরোধ করতে পারি যদি আমরা সচেতন হই। দর্শক, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।